12ই আগস্ট 1997 মুম্বাইয়ের জুহু বিচের একটা মন্দিরে পুজো দিতে যান মিউজিক প্রডিউসার গুলশান কুমার। কিন্তু মন্দির থেকে বেরিয়ে যখন তিনি গাড়িতে উঠতে যান তখনই তাকে 3 জন যুবক ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই তারা পিস্তল বের করে আর একের পর এক 16টা গুলি করে গুলশান কুমারের উপর। তার শরীর ঝাঁঝরা হয়ে যায়, মাটিতে লুটিয়ে পড়েন সেই সময় বলিউডের নাম্বার 1 মিউজিক কোম্পানি টি সিরিজের মালিক গুলশান কুমার। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে গুলশান কুমার সারা জীবন মানুষের জন্য দান করেছেন, গরিব মানুষদের সাহায্য করেছেন, এমনকি রাস্তায় পড়ে থাকা আহত পশুদেরও তিনি চিকিৎসা করতেন, সেই গুলশান কুমারকে এতটা নৃশংসভাবে কারা খুন করল? আর জানলে আশ্চর্য হবেন, তার সাথে রোজ যে বডিগার্ড থাকত সেও এদিন ছিল না। প্রশ্ন হলো কেন? এমনকি সেদিন গুলশান কুমার হাত জোর করে ওখানে থাকা প্রত্যেকটা মানুষের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু তার মুখের সামনে সবাই দরজা বন্ধ করে দিয়েছিল। কার ভয় পাচ্ছিল তারা? গুলশান কুমারের হত্যাকাণ্ড সম্পূর্ণ বলিউড ইন্ডাস্ট্রি তথা ভারতকে নাড়িয়ে দিয়েছিল। তার মৃত্যুর সাথে উঠে এসেছিল বলিউডের বড় বড় তারকার নাম। কিন্তু জানলে আপনি আরও শকড হবেন, আজ 27 বছর পার হয়ে যাওয়ার পরেও গুলশান কুমারের খুনিরা শাস্তি পায়নি। বন্ধুরা, রোমাঞ্চপিডিয়া চ্যানেলে এর আগে আমরা ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, গান্ধীজি, সিদ্ধু মুসেওয়ালা এবং রাজীব গান্ধীর মতো বিখ্যাত মানুষদের মার্ডার মিস্ট্রি নিয়ে আলোচনা করেছি। আজ কথা হবে বর্তমানে ভারতের 1 নম্বর মিউজিক কোম্পানি টি সিরিজের প্রতিষ্ঠাতা গুলশান কুমারের হত্যাকাণ্ড নিয়ে। তো চলুন শুরু করা যাক। 12ই আগস্টের দিন সকালবেলা গুলশান কুমার তার বাড়ি থেকে বের হন। তার বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে জিতেশ্বর মন্দিরে তিনি রোজ পুজো দিতে যেতেন। এদিনও ঠিক সকাল 10টা 10 মিনিটে তিনি তার মেরুন রঙের স্টিম গাড়ি নিয়ে মন্দিরের কাছে আসেন। গুলশান গাড়ি থেকে নেমে সোজা মন্দিরের ভেতরে চলে যান আর তার ড্রাইভার রূপলাল গাড়িটাকে মন্দিরের পাশে রূপছায়া বিল্ডিংয়ের সামনে পার্ক করে। ঠিক 30 মিনিট পর 10টা 40 মিনিটে গুলশান মন্দির থেকে বেরিয়ে আসেন। এদিকে ওই মন্দিরের ঠিক সামনেই রাস্তার ওপাশে ছিল একটা সেলুন, আর সেই সেলুনে বসেছিল দাউদ ইব্রাহিমের 3 জন শুটার, আব্দুল রাউফ ওরফে দাউদ মার্চেন্ট, দ্বিতীয় যে ছিল তার নাম আব্দুল রশিদ আর অনিল শর্মা। আর এরা 3 জন ওই সেলুনে বসেই গুলশানের উপর নজর রাখছিল। ঠিক 10টা 40 মিনিটে গুলশান পূজা শেষ করে মন্দির থেকে বেরিয়ে আসেন, আর যখনই তিনি গাড়িতে উঠতে যান আব্দুল রাউফ এগিয়ে আসে, তার ঘাড়ের কাছে বন্দুক ঠেকিয়ে বলে, অনেক পুজো করেছিস, এবার ভগবানের কাছে চলে যা। আর বলার সাথে সাথেই সে গুলশানের মাথা লক্ষ্য করে একটা গুলি করে। তবে ভাগ্য ভালো, এই গুলিটা গুলশানের কানের পাশ থেকে বেরিয়ে যায়। গুলশান ভয়ে পালিয়ে মন্দিরের পাশে একটা টয়লেটে ঢুকতে যান, কিন্তু এবার আর তার ভাগ্য সাথ দেয়নি। তিনি পা পিছলে টয়লেটের সামনেই পড়ে যান, আর ততক্ষণে ওই 3 জন শুটার তার কাছে চলে আসে, আর তারা 3 বার গুলশানের পিঠে গুলি করে। এতগুলো গুলি লাগার পরেও গুলশান হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তিনি ওখানে থাকা একজন মহিলাকে হাত জোর করে রিকোয়েস্ট করেন তাকে যেন বাড়িতে ঢুকতে দেওয়া হয়, কিন্তু ওই মহিলা এতটাই ভয় পেয়েছিলেন তিনি গুলশানের সামনেই দরজা বন্ধ করে দেন। এরই মধ্যে গুলশানের ড্রাইভার রূপলাল এগিয়ে আসে, সে ওই 3 জন শুটারকে আটকাতে যায়, কিন্তু এরই মধ্যে একজন তার পায়ে গুলি করে দেয়। রূপলাল মাটিতে লুটিয়ে পড়ে। এবার ওই 3 জন শুটার তাদের কাছে থাকা বন্দুক দিয়ে লাগাতার গুলশানের উপর গুলি চালায়। তারা গুলশানের উপর মোট 16টা গুলি চালিয়েছিল, যার মধ্যে একটা মিস হয়েছিল, আর বাকি 15টা গুলি গুলশানের শরীর ঝাঁঝরা করে দিয়েছিল। এদিকে গুলশানকে যখন ওই শুটাররা গুলি করছিল তখন তাদের মধ্যে একজন আব্দুল রাউফ ফোনে কারোর সাথে কথা বলছিল, আর এই ফোনের ওপাশেই ছিল দাউদ ইব্রাহিমের ডান হাত আবু সালেম। আর সেই ফোনটা করেছিল গুলশানের চিৎকার এবং আর্তনাদ শোনার জন্য। গুলশান কুমার যখন রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারান তখন ওই 3 জন শুটার একটা ট্যাক্সি ছিনতাই করে ওখান থেকে পালিয়ে যায়। ওই শুটাররা চলে যেতেই মন্দিরের পূজারী এবং একজন কর্মচারী এগিয়ে আসে। তারা গুলশান এবং রূপলালকে কাছেই থাকা কুপার হসপিটালে নিয়ে যায়, আর হসপিটালে যেতেই গুলশানকে মৃত ঘোষণা করা হয়। গুলশান কুমারের মতো এত ভালো একজন মানুষ, যিনি সবসময় ভজন কীর্তন করতেন, সাধারণ মানুষদের সাহায্য করতেন, নতুন নতুন আর্টিস্টদের সুযোগ দিতেন, তার মৃত্যু গোটা ভারতের কাছে একটা বড় শকিং নিউজ ছিল। মুম্বাই পুলিশ যখন এই হত্যাকাণ্ডের ইনভেস্টিগেশন শুরু করে তখন উঠে আসে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের নাম। সাথে উঠে এসেছিল আরও একজন মিউজিক ডিরেক্টরের নাম, যার ক্যারিয়ারটাই শুরু হয়েছিল গুলশান কুমারের হাত ধরে। কে ছিল সেই বিশ্বাসঘাতক, সেই বিষয়ে আমরা বিস্তারিত জানব ভিডিওতে। কিন্তু তার আগে দেখে নেব যে গুলশান কুমার, যিনি একজন ফল বিক্রেতার ছেলে ছিলেন, তিনি কিভাবে বলিউডের মতো একটা ইন্ডাস্ট্রিতে বছরের পর বছর ধরে রাজত্ব করছিলেন। তিনি কিভাবে টি সিরিজের মতো এত বড় একটা কোম্পানি তৈরি করেছিলেন।
তো চলুন সেই বিষয়ে জানা যাক। 1957 সালের 5ই মে দিল্লির দরিয়াগঞ্জের এক পাঞ্জাবি হিন্দু পরিবারে গুলশানের জন্ম হয়। ছোটবেলায় তিনি বাবার সঙ্গে জুসের দোকানে কাজ করতেন। পরে তার বাবা একটি দোকান ঘর কিনে রেকর্ডের ব্যবসা শুরু করেন, আর এখান থেকেই গুলশানের গানের প্রতি ভালোবাসা বাড়তে থাকে। ভারতে সে সময় গ্রামোফোনের চল ছিল। যারা এলিট ক্লাস ছিল তারা এই গ্রামোফোনের রেকর্ড কিনে গান শুনতেন। বাবার দোকানে কাজ করতে করতেই গুলশান রেকর্ড বানানো এবং রেকর্ড রিপেয়ারিংয়ের কাজ শিখে ফেলেন। তবে এই রেকর্ডের ভবিষ্যৎ বেশি দিন ছিল না, কারণ ভারতের মার্কেটে তখন সস্তার জাপানি ক্যাসেট আসতে শুরু করেছিল, যার দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে ছিল। ফলে বহু মানুষ এই সময় ক্যাসেটে গান শুনতে পছন্দ করতেন, আর গুলশান এই সময় সস্তায় পাইরেটেড গানের ক্যাসেট বিক্রি করতেন। 1978 সালে নয়ডায় গুলশান প্রথম তার রেকর্ডিং স্টুডিও সুপার ক্যাসেট ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড তৈরি করেন, আর এতে গুলশানের ব্যবসা দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের পা আরও শক্ত করার জন্য 1983 সালে তিনি মুম্বাই আসেন এবং শুরু করেন নিজের নতুন মিউজিক কোম্পানি টি সিরিজ। গুলশান প্রথম থেকেই ভীষণই ধার্মিক মানুষ ছিলেন। তিনি ভগবান শিব এবং বৈষ্ণোদেবীর ভীষণ বড় ভক্ত ছিলেন। আর বলা হয় এই টি সিরিজ নামের প্রথম যে অক্ষর টি, সেটা ত্রিশূল থেকে নেওয়া হয়েছে। টি সিরিজের প্রথম দিকে গুলশান ভক্তিমূলক ক্যাসেট তৈরি করতেন, কারণ এই ভক্তিমূলক গানের প্রচুর ডিমান্ড ছিল ভারতে। আর এই গানের জন্য তিনি বেছে নিতেন নতুন নতুন প্রতিভাদের। অনুরাধা পারওয়াল, মোহাম্মদ আজিজ, কুমার শানু, আলকা ইয়াগনিক, এরা কেউই সে সময় বড় মাপের সিঙ্গার ছিলেন না। আর গুলশান কুমারের হাত ধরেই এরা মিউজিক ইন্ডাস্ট্রিতে পা রাখেন। নতুন তারকাদের নেওয়ার একটা প্রধান কারণ ছিল এদের গান শুনতে মানুষ পছন্দ করত, আর দ্বিতীয় কারণটা ছিল এদের পারিশ্রমিক তুলনামূলক কম হতো। 1988 সালে কায়ামাত সে কায়ামাত তাক অ্যালবাম দিয়ে টি সিরিজ বলিউডে ডেবিউ করে। সে সময় বহু নতুন নতুন ট্যালেন্টকে গুলশান কুমার খুঁজতেন, যেমন আজকের দিনের পপুলার সিঙ্গার সোনু নিগম। তার ডেবিউ হয়েছিল গুলশান কুমারের হাত ধরে। কিন্তু এই সময় তার সাথে পরিচয় হয় এমন একজন মিউজিক ডাইরেক্টরের সাথে, যে তার মৃত্যুর প্রধান কারণ হতে চলেছিল। 1990 সালে আশিকি নামে একটা ফিল্ম রিলিজ করে, যার গান আপনি নিশ্চয়ই শুনে থাকবেন। এই মিউজিক অ্যালবাম সারা দেশ জুড়ে ভীষণ পরিমাণে জনপ্রিয় হয়েছিল। ইভেন 1 কোটি ক্যাসেট সেল হওয়ার পর টি সিরিজ তার কাউন্টিংই বন্ধ করে দিয়েছিল। আর এই অ্যালবামের মিউজিক ডিরেক্টর ছিলেন নাদিম এবং শ্রাবণ, এবং এই দুজন মিউজিক ডাইরেক্টর সে সময় ভীষণ পরিমাণে পপুলারিটি পেয়েছিল। এমনকি সে সময় আশিকির সাফল্য টি সিরিজকে ভারতের সবথেকে জনপ্রিয় মিউজিক কোম্পানি বানিয়ে দিয়েছিল। পরিস্থিতি এমন জায়গায় গিয়েছিল যে বাকি যে মিউজিক কোম্পানিগুলো ছিল, টিপস, ভেনাস, তারা পিছিয়ে পড়ছিল। আর আপনাদেরকে বলে দেই, গুলশান কুমারের হত্যাকাণ্ডের সাথে এই কোম্পানিগুলোর নামও কিন্তু উঠে আসে। The Gulshan Kumar murder case continues to throw up new twists. The police arrested Ramesh Taurani, the boss of music majors Tips. তো একদিকে যখন মিউজিক ইন্ডাস্ট্রিতে গুলশান কুমার রাজত্ব করছিলেন, অন্যদিকে সেই সময় মুম্বাই শহরে আন্ডারওয়ার্ল্ডের এক নতুন নাম উঠে আসছিল, আর সেটা হলো দাউদ ইব্রাহিম। আর দাউদের উত্থানের পেছনে প্রধান কারণ ছিল মুম্বাইয়ের রিয়েল এস্টেট বিজনেস। এরই মধ্যে মুম্বাইতে 1993 সালে সিরিয়াল বম ব্লাস্ট হয়। যে বম ব্লাস্টের বিষয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনি চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট পিনে দেওয়া আছে। আর এই বম ব্লাস্টের সাথে দাউদ ইব্রাহিমের নাম জড়িয়ে গিয়েছিল, আর দাউদ তখন দুবাই পালিয়ে গিয়েছিল। তবে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডে তখনও তার ডি কোম্পানির অলিখিত রাজত্ব চলছিল। এই সময় রিয়েল এস্টেট থেকে তাদের বেশি লাভ হচ্ছিল না, তাই এই ডি কোম্পানির নজর পড়ে বলিউডের দিকে, কারণ বলিউড সে সময় হিউজ পরিমাণে ব্যবসা করছিল। আর দাউদের ডি কোম্পানি এই বলিউডের তারকাদের ভয় দেখাতে শুরু করে এবং প্রোটেকশনের বদলে টাকা দাবি করতে থাকে। সে সময় দাউদের ঘনিষ্ঠ সহযোগী আবু সালেম বলিউডের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের ফোন করে তোলা আদায় করত, আর যদি কেউ তাদের কথা না শুনত, তাদের নাম দাউদের হিট লিস্টে উঠে যেত, যার পরিণাম ছিল মৃত্যু। অন্যদিকে 1993 সালে ভারতের সবথেকে বেশি ট্যাক্স পে করা ব্যক্তিদের মধ্যে শীর্ষে ছিলেন গুলশান কুমার। টি সিরিজে সে সময় বার্ষিক টার্নওভার ছিল 3,500 কোটি টাকা। গুলশান এ সময় প্রচুর মন্দির এবং গরিব মানুষদের দান ধ্যান করতেন। উত্তরাখণ্ডের বৈষ্ণোদেবী মন্দিরে তিনি রোজ 1 লাখ টাকা করে ভান্ডারা দিতেন, যাতে অনেক গরিব মানুষ দুবেলা পেট ভরে খেতে পেত। আর গুলশানের এত পরিমাণ সাকসেসের উপর নজর পড়ে ডি কোম্পানির। আনঅফিসিয়ালি বলা হয় যে গুলশানকে আবু সালেম টাকার জন্য ফোন করেছিল এবং তিনি মাঝে মাঝে তাদেরকে কিছু টাকা দিয়েও ছিলেন,
কিন্তু দাউদের সাথে গুলশানের শত্রুতা শুরু হয়েছিল একটু অন্যভাবে। এই সব কিছু শুরু হয় একজন মিউজিক ডাইরেক্টরের হাত ধরে। আপনাদেরকে আশিকি মুভির কথা বলেছিলাম, সেই আশিকি মুভির মিউজিক ডাইরেক্টর নাদিম এবং শ্রাবণ, এদের মধ্যে একজন নাদিম সাইফি নিজের গাওয়া একটা অ্যালবাম পাবলিশ করতে চাইছিল। আর নাদিমের ইচ্ছা ছিল সেটা যেন টি সিরিজের লেভেলে পাবলিশ করা হয়। আর এই প্রস্তাব যখন সে গুলশানের কাছে রাখে, তখন গুলশান জানান মিউজিক ডাইরেক্টর হিসেবে ভালো হলেও তার গানের গলা ভালো ছিল না। গুলশান কুমার এই অ্যালবাম প্রডিউস করতে চাননি, কিন্তু নাদিমের বারবার অনুরোধের পর তিনি এটাকে প্রডিউস করেন। কিন্তু সেই অ্যালবাম হায় আজনবি পুরোপুরি ফ্লপ করে যায়, আর এতে টি সিরিজের প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যায়। কিন্তু নাদিম বরাবর গুলশানকে দায়ী করে যান তিনি নাকি ঠিকঠাক করে এর প্রমোশন করেননি, তাই এটা ফ্লপ হয়েছে। এছাড়াও গুলশান কুমার সবসময় নতুন নতুন ব্যক্তিদের মিউজিক ইন্ডাস্ট্রিতে চান্স দিতেন, এবং বেশ কয়েকটা হিট গান দেওয়ার পর তিনি আর নতুন কোনো গানে নাদিমকে অ্যাজ এ মিউজিক ডাইরেক্টর নিচ্ছিলেন না। আর এতে নাদিমের মনে হয় যে গুলশান কুমার তার কেরিয়ার শেষ করে দিতে চায়। তাই নাদিম সাইফি এবার গুলশানকেই রাস্তা দিয়ে সরানোর প্ল্যানিং শুরু করে। নাদিমের সঙ্গে সে সময় আন্ডারওয়ার্ল্ডের একটা স্ট্রং কানেকশন ছিল। সে মাঝে মাঝেই দুবাইতে যেত অনুষ্ঠান করতে, যেগুলোর স্পন্সর করত দাউদ ইব্রাহিমের লোকেরা। আর নাদিম নানাভাবে গুলশান কুমারকে হত্যার জন্য ডি কোম্পানিকে বোঝাতে থাকে। দিনটা ছিল 1997 সালের 12ই জুন, মানে গুলশান কুমারের হত্যার ঠিক 2 মাস আগে। দুবাইতে একটা মিউজিক্যাল নাইটের আয়োজন করা হয়েছিল, যেটা স্পন্সর করছিল ডি কোম্পানির একজন ড্রাগ মাফিয়া। সেই সময় বলিউডের সব বড় বড় স্টাররা এখানে উপস্থিত ছিল, আর এদের মধ্যেই ছিল নাদিম সাইফি। বলা হয় এই পার্টিতে বসেই গুলশানকে হত্যার প্ল্যানিং করা হয়, আর শুরু হয় গুলশান কুমারের উপর নজরদারি। সে কখন কি করছে, কোথায় যাচ্ছে, এই সব কিছুর উপর পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখা হয়। এমনকি তাকে হত্যার 1 সপ্তাহ আগেই হত্যার জায়গাও ঠিক করা হয়েছিল। হত্যার 1 সপ্তাহ আগে 5ই আগস্ট আবু সালেম গুলশান কুমারকে ফোন করে, আর সে গুলশান কুমারের প্রোটেকশনের জন্য 10 কোটি টাকা দাবি করে। গুলশান কুমার সরাসরি তাকে টাকা দিতে অস্বীকার করে। গুলশান কুমার না করতেই আবু সালেম ফোন কেটে দেয়। এরই মধ্যে মুম্বাই পুলিশের কাছেও একটা ইন্টেল আসে যে দাউদ ইব্রাহিমের টিম বলিউডের কোনো বড় একজন সেলিব্রিটিকে হত্যা করতে চায়। এমনকি মুম্বাই পুলিশ বড় বড় সেলিব্রিটিদের সিকিউরিটি বাড়িয়ে দেয়, কিন্তু সেখান থেকে বাদ পড়ে যায় গুলশান কুমার। বলা হয় সেই সময় পুলিশটা কি ভাবতেই পারেনি যে কেউ গুলশান কুমারকেও হত্যা করতে পারে। এছাড়া গুলশান কুমারের কাছে আগে থেকেই উত্তরপ্রদেশ সরকারের থেকে একজন গার্ড দেওয়া হয়েছিল। আবু সালেম যখন গুলশান কুমারকে টাকার জন্য ফোন করেছিল, তখন গুলশান কুমারের ভাই কিষান কুমার তাকে বলেছিলেন পুলিশকে এই বিষয়ে জানাতে, কিন্তু গুলশান কুমার পুলিশকে কিছুই বলেননি, কারণ তিনি ভেবেছিলেন তিনি যদি পুলিশকে জানান তাহলে ডি কোম্পানির সাথে তার শত্রুতা বেড়ে যাবে। এরপর হত্যার ঠিক 3 দিন আগে 9 আগস্ট আবু সালেম আরও একবার গুলশানকে ফোন করে, আর এবারও সে তার কাছে 10 কোটি টাকার দাবি করে। তবে এই সময় আবু সালেম 10 কোটি টাকা চাওয়ার পাশাপাশি জিজ্ঞাসা করে সে কেন নাদিমকে আর কোনো কাজে নিচ্ছে না। আবু সালেমের মুখে নাদিমের নাম শুনে গুলশান শকড হয়ে যান, কারণ তিনি নাদিমকে নিজের বন্ধু ভাবতেন। এই সময় গুলশান বলেছিলেন তোমাকে টাকা দেওয়ার থেকে মন্দিরের দান বক্সে টাকা দেওয়া অনেক ভালো। গুলশান যখন ফোনে কথা বলছিলেন, তার পাশেই দাঁড়িয়েছিলেন তার ভাই কিষান কুমার। তিনি এবারও গুলশানকে বলেন পুলিশকে এই বিষয়ে জানাতে, কিন্তু গুলশান এবারও বিষয়টিকে এড়িয়ে যান। আর এরপরেই আসে সেই হত্যার দিন, 12ই আগস্ট 1997। শুটাররা আগে থেকেই মন্দিরের সামনে সেলুনে বসেছিল, আর গুলশান কুমার মন্দির থেকে বেরোতেই গুলি দিয়ে গুলশানের শরীর ঝাঁঝরা করে দেয়। গুলশানের মৃত্যুর পর বলিউড জুড়ে শোকের ছায়া ছড়িয়ে পড়ে, সাথে ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, কারণ গুলশান কুমারের মতো ভালো মানুষও যে ডি কোম্পানির হিট লিস্টে আসতে পারে সেটা কেউ ভাবতেও পারেনি। শুরু হয় মুম্বাই পুলিশের ইনভেস্টিগেশন, আর প্রথমেই উঠে আসে কেন সেদিন গুলশান কুমারের বডিগার্ড তার সাথে ছিল না, আর জানা যায় সেই বডিগার্ড ওদিন অসুস্থ ছিল। এরই মধ্যে মুম্বাই পুলিশ জানতে পারে গুলশান কুমারের হত্যার সাথে জড়িত রয়েছে নাদিম সাইফি। Gulshan Kumar, who was gunned down in broad daylight while coming out of a temple in Mumbai, main suspect in the case is music director Nadeem. আর নাদিম সাইফিকে যখন পুলিশ ধরতে যায়, তখন জানা যায় সে হত্যার 2 মাস আগেই লন্ডন চলে গেছে। আর ভারত সরকার যখন ইউকে সরকারের সাথে কথা বলে, তখন নাদিমকে অ্যারেস্ট করা হয়, কিন্তু নাদিমের বিরুদ্ধে যা প্রমাণ মুম্বাই পুলিশ দিয়েছিল সেটা ইউকের কোর্ট খারিজ করে দেয়। আর এরই 1 বছর পর নাদিম ইউকের নাগরিকত্ব পেয়ে যায়।
অন্যদিকে 3 জন যে শুটার ছিল তাদের মধ্যে একজন পুলিশের জালে ধরা পড়েছিল। 2001 সালে আব্দুল রাউফকে কলকাতা থেকে ধরা হয় আর তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সেই সময় টি সিরিজের অন্যতম প্রতিদ্বন্দ্বী কোম্পানি টিপসের কর্ণধার রমেশ তোরানির নামও এই হত্যাকাণ্ডের সাথে জড়িয়েছিল, কিন্তু পোক্ত প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। 3 জন শুটারের মধ্যে আব্দুল রাউফের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, কিন্তু বাকি 2 জন শুটারের সাথে কোর্ট কি করেছিল জানেন? এই 2 জনকে কোর্ট ছেড়ে দিয়েছিল, কারণ তাদের বিরুদ্ধে মুম্বাই পুলিশ কোনো প্রমাণ দিতে পারেনি। এই হত্যাকাণ্ডের আরেকজন মাস্টার মাইন্ড আবু সালেমকে 2005 সালে পর্তুগাল থেকে অ্যারেস্ট করা হয়, কিন্তু তার উপরে কখনোই গুলশান কুমারের হত্যাকাণ্ডের দোষ চাপানো হয়নি। তাকে অ্যারেস্ট করা হয়েছিল 1993 সালে মুম্বাই বম ব্লাস্টের সাথে জড়িত থাকার কারণে। পরে জানা যায় যে পুলিশ আবু সালেমের চার্জশিটে গুলশান কুমার হত্যাকাণ্ডের কোনো উল্লেখই করেনি, আর এভাবে একজন সৎ হৃদয়ের মানুষ তার মৃত্যুর বিচার আজও পায়নি। তবে গুলশান কুমার মারা গেলেও তার স্বপ্ন আজও বেঁচে রয়েছে টি সিরিজের মাধ্যমে। আজকের দিনে টি সিরিজ ভারতের সবথেকে বড় মিউজিক প্রোডাকশন কোম্পানি এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ইউটিউব চ্যানেল টি সিরিজের। গুলশান কুমার আমাদের সবার জন্য ইন্সপিরেশন। তো এই ছিল গুলশান কুমারের হত্যার কাহিনী। কিন্তু আপনি কি জানেন, আরও একজন মানুষ তার হত্যার বিচার পায়নি। তিনি ছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, যার হত্যার পরে পোস্টমর্টেমও করা হয়নি। আর এই বিষয়ে বিস্তারিত জানার জন্য এই ভিডিওটা দেখুন। আমি ছিলাম মিঠুন আপনার সাথে, আর আপনি দেখছিলেন রোমাঞ্চপিডিয়া। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।